বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী আমেরিকান বাংলাদেশি কমিউনিটি হেল্প ABCH গ্রুপের সম্মানিত সদস্যবৃন্দ, যারা আজকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আজকে আমরা আমাদের অনুষ্ঠানে একজন অত্যন্ত সম্মানিত এবং আপনাদের কমিউনিটির পরিচিত একজন নামকরা অ্যাটর্নিকে আমরা হাজির করছি। ওনার নাম শফি চৌধুরী। আমরা পরিচিত হই আমাদের অ্যাটর্নি শফি চৌধুরীর সাথে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অ্যাটর্নি শফি চৌধুরী। আজকে আপনি আমাদের সাথে এই অনুষ্ঠানে হাজির হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের ABCH গ্রুপের পক্ষ থেকে, আমাদের দর্শকদের পক্ষ থেকে আপনাকে সালাম এবং শুভেচ্ছা। শফি চৌধুরী, আমরা আজকের আলোচনায় যাওয়ার আগে, অন্যান্য প্রশ্নে যাবার আগে আপনার সম্পর্কে কিছু জানতে চাই। আপনি আসলে পড়াশোনা কোথায় করছেন? আপনার জীবন সম্পর্কে একটু বলুন আমাদেরকে, এবং আপনি এখন কোন মানে আমরা জানি আপনি অ্যাটর্নি, অ্যাটর্নি, কোথায় প্র্যাকটিস করছেন, কি করছেন, আপনার সম্পর্কে একটু আমাদের একটু যদি বলতেন। জি, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম আন্ডার গ্রাজুয়েট সুনি অলবেনিতে, আর ওখানে ব্যাচেলার্স করে আমি পেস ল স্কুলে ঢুকছিলাম। পেস ল স্কুল JD গ্রাজুয়েট করছিলাম, আর ওইটার পরে বার পাস করে আমি কয়েকটা ল ফার্মে কাজ করছিলাম। আর ওইটা দেন ইন 2018 আমার প্র্যাকটিসটা করছিলাম। আচ্ছা, আমরা জেনেছি যে আপনি গত 3 বছর আপনি টপ 10 অ্যাটর্নির মধ্যে আপনার নাম আসছে। তো এই বিষয়টা আপনারা যদি একটু বলেন। জি, সো ওখানে দুইটা পাবলিকেশন, একটা অ্যাটর্নি এন্ড প্র্যাকটিস ম্যাগাজিন, ওরা র্যাঙ্কিং করছে টপ 10 এ। আর you get voted by your peers, মানে অন্য লয়াররা ভোট করে, judgeরা also recommendation দিতে পারে। So based on a few votes, ওইটা top 10 ranking আসছে, ওইটা attorney and practice magazine। তারপরে আরেকটা পাবলিকেশন American Institute of Legal Counsel, ওখানে same procedure, vote the lawyer or judge, আর ওখান থেকে ভোট পেয়ে I got top 10। খুব ভালো লাগলো আপনার কথা শুনে। আমরা গর্বিত যে আপনি আমাদের বাঙালি কমিউনিটির একজন বাঙালি ভাই, যিনি একটা ভালো সম্মান অর্জন করছেন। তো আমরা আপনার সাথে আজকে ইমিগ্রেশন বিষয়ে বিভিন্ন কথাবার্তা বলবো। প্রথমেই আসলে যেটা এখন টক অফ দ্য সিটি, টক অফ দ্য কান্ট্রি, যেটা বাইডেনের অভিবাসন নীতি। নতুন প্রেসিডেন্ট এসে তো অভিবাসন নীতির কিছু পরিবর্তন করছেন, নতুন রুল করছেন। তো এই যে বিষয়টা আলোচনা হচ্ছে লোকের মুখে মুখে, আপনি যদি আমাদের একটু খুলে বলতেন যে বাইডেনের অভিবাসন নীতিটা আসলে কি? জি, সো ওনার প্রথম ডে অফিসে সে একটা এক্সিকিউটিভ অ্যাকশন করছিল, and ওই এক্সিকিউটিভ অ্যাকশন ট্রাম্পের কয়েকটা পলিসি এগুলো আনডু করছিল। সো ফার্স্ট থিং সে করছিল ইজ ওই যে ট্রাভেল ব্যান ছিল certain Muslim majority country, that is immediately not in effect. মানে কয়েকটা মুসলমান দেশ ট্রাভেল ব্যান ছিল, সুদান, সিরিয়া, সোমালিয়া, ইয়েমেন, লিবিয়া, নাইজেরিয়া, ইরান, আর এরিট্রিয়া, আর কয়েকটা কান্ট্রি ছিল নন মুসলিম মেজরিটি, বার্মা, মানে মিয়ানমার, আর নর্থ কোরিয়া এন্ড ভেনেজুয়েলা। ওই দেশ থেকে ট্রাভেল ব্যান ছিল, মানে non-immigrant visa such as tourist visa and some immigrant visa, fiance visa, we're going to ban. So immediately after January 20th, 2021, that ban is no longer in effect.
And another thing that was added was deportation was paused for 100 days. So from January 22nd, for 100 days, all deportations are paused, with some exceptions. All exceptions are specifically criminal deportations or korbe, but non-criminal deportation is paused for 100 days. And even some of my clients, ওদেরকে release করে দিছিল, ওরা Bergen County জেলে ছিল for non-criminal offense, ওদেরকে release করে দিছিল under this provision. And a few other change, ওই যে DACA, ওইটা যে বাচ্চারা কখন আসছিল underage, ওদেরকে work permit দিছিল under Obama administration. Trump was trying to get rid of that. Oita এখন Biden বলছে will remain in place, and he's coming up with some legislation ওনাদের জন্য যে এই DACA recipientদের জন্য একটা pathway to citizenship, green card citizenship. ওই lawটা আসে নাই, but he announced that right after inauguration. Last thing he mentioned in these executive actions was asylum seekers coming to the Mexico border. Oderke Mexico under Trump, asylum seekers who come from the southern border, onaderke Mexico te rakto, and oder asylum processing to Mexico থেকে করতো, আর work permit পাওয়া যেত না, অনেক ওদের ক্যাম্পে রাখতো অনেক খারাপ সিচুয়েশনে। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, অনেক মানুষ ওরা সাদার্ন বর্ডার থেকে আসে, ব্রাজিল থেকে, they start their journey in Brazil, some come from Mexico, ওদেরকে আটকায় রাখতো বর্ডারে. So Biden is now allowing people to enter more, not freely, but he's allowing them to enter and claim asylum from the 50 states. So another work permit before Trump, situation gula এখন is so আপনার কথা থেকে এটা বুঝতে পারছি যে বাইডেনের অভিবাসন এই নীতি শিথিল করার কারণে আমার মনে হয় যে মেক্সিকান মেইনলি এই কমিউনিটি এটা একটু বেশি উপকৃত হবে, কি মনে হয় আপনার? I think সব immigrant, because এই যে মুসলিম ব্যান ছিল না, হ্যাঁ, ওগুলা বাংলাদেশিদেরকে আসলে এফেক্ট করে নাই, বাট এফেক্ট করছিল in some aspect. ওরা ওই যে এনভিসি স্টেজে আমরা কখন DS-260 করি, আর বাংলাদেশে এমবাসিতে কখন ইন্টারভিউ পরে অনেক মানুষকে ওরা ভিসা দিত না, ওখানে রাখতো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং। অনেকদিন মানুষ লাইক কয়েক মাস ইন্টারভিউ পরে, usually interview right after the interview you would get your visa, right? অনেক বাঙালিদেরকে ওরা আটকায় রাখছিল, mostly males under 30, ওদেরকে ওরা বলছিল আমরা এখন ভিসা দিতে পারবো না because we need to do a background check. So এখন visas should be easier to get, and asylum seekers, ওই processing should be a little easier. I mean, এটা সবাইকে affect করবে. So that is something positive. ওকে, অ্যাটর্নি শফিক চৌধুরী, আমরা আরো আলোচনা করব, কথা বলবো আপনার সাথে। আজকে আমরা বেশ সময় নিয়ে আমরা আপনার সাথে বসছি, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাদেরকে সময় দিচ্ছেন। তো আমরা কিছু প্রশ্ন নিয়ে নিই। হ্যাঁ, আমরা প্রথম একটা প্রশ্ন আপনাকে করা হয়েছে যে রাসেল আনোয়ার, উনি লিখেছেন যে আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করা হয়েছে 2010, এইটা হচ্ছে F4 ক্যাটাগরিতে। ওনার কেসটি অ্যাপ্রুভ করা হয়েছে এবং অ্যাপ্লাইয়ের পরে ওনার একটি ছেলে সন্তান হয়েছে। সেই ছেলে সন্তানের ইনফরমেশন কখন সাবমিট করতে হবে? ওইটা DS-260 সময়, ওই সময় আপনারা অ্যাড করবেন ওই ছেলের ইনফরমেশনটা, ওইটা DS-260। আপনি ওখানে ফি ইনভয়েস থাকবে,
ওখানে ফি ইনভয়েস ফিটা পে করতে হবে আর অলসো অ্যাফিডেভিট সাপোর্ট ওই ছেলের জন্য করতে হবে বাট ইউ নো মোস্ট ইম্পর্টেন্টলি এটা ডিএস 260 সময় করবেন আচ্ছা থ্যাংক ইউ রাসেল আনোয়ার নিশ্চয়ই আপনি শুনেছেন আচ্ছা আমাদের একটা কল আসছে হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে বলছেন জি আমার নাম তাওহিদ আমি নিউ ইয়র্ক থেকে বলছি জামাইকা আচ্ছা তাওহিদ আপনি আপনার কি প্রশ্ন আছে আপনি প্রশ্ন থাকলে প্রশ্ন জি করুন একটা প্রশ্ন আছে বলবো আচ্ছা প্রশ্নটা হচ্ছে আমি গত বছর এই 4-5 মাসের জন্য পাবলিক চার্জ যেটা আর কি মেডিকেল ইউজ করেছিলাম আমি আসলে জানতাম না এটা যে আমাকে দিয়ে দিয়েছে যে ইন্স্যুরেন্স যিনি ছিলেন উনি আমাকে এটা দিয়ে দিয়েছিলেন তো পরবর্তীতে আমি জানার পরে এটা ক্যান্সেল করি আর কি আই থিঙ্ক 6 থেকে 7 মাস এটা আমি ব্যবহার করি তো আমি এখন বর্তমানে গ্রিন কার্ড হোল্ডার আর কি আমি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবো প্রবাবলি নেক্সট মান্থে বা তার পরের মান্থে তো এই যে 6-7 মাস আমি পাবলিক চার্জটা ব্যবহার করলাম এটা কিভাবে ইম্প্যাক্ট করবে আমার সিটিজেনশিপ প্রসেসে একটু জানতে চাই যে এটা আপনাকে ইম্প্যাক্ট করবে না পাবলিক চার্জ is only for green card applicants আপনি green card already হাতে so for citizenship application removal of conditions applications is not considered a public charge consideration is only applicable for people who are applying for a new green card বুঝছেন আপনার already green card হাতে আছে so apne Medicaid technically under the law you can take it বুঝছেন it's for people who are applying for the I-485 ওনাদের জন্য এই পাবলিক চার্জ ওরা দেখে আপনি মেডিকেড নিছেন নাকি আপনি ফুড স্ট্যাম্প নিছেন নাকি আপনি ওখানে ক্যাশ বেনিফিট থাকে ওয়েলফেয়ার ওগুলো ওরা সব দেখে if you are applying for the green card for the first time আপনার ইম্প্যাক্ট করবে না আমাদের এবিসিএইচ গ্রুপের পক্ষ থেকে আপনাকে সালাম শুভেচ্ছা গুড ইভিনিং জানানো হয়েছে থ্যাংক ইউ আমাদের আরেকটা প্রশ্ন নিয়ে নি শফিক চৌধুরী আপনার উদ্দেশ্যে আরেকটা প্রশ্ন আছে যে ইজ দেয়ার এনিথিং ফর অ্যাসাইলাম সিকার্স and what's going on the backlogs asylum so আপনি নিশ্চয় এই কোশ্চেনটা একটু দেখছেন হ্যাঁ আপনি যদি কিছু বলেন এই বিষয়টা একটু উত্তর দিন so a backlog asylum it should be fixed in the next few months because under Trump ওরা নতুন একটা পলিসি ছিল last in first out মানে whoever applies later will be interviewed later so অনেক মানুষ apply করছিল 2014 2015 ওরা wait করতেছে ওনাদের ইন্টারভিউর জন্য আর some people they applied in 2019 2020 আর ওনাদের ইন্টারভিউ হয়ে গেছে because it's not first come first serve but Biden administration also they will fix the backlog and or a first in first out ওটা চেঞ্জ করব ওটা চেঞ্জ করা হয় না I will ওটা চেঞ্জ করে না yet আচ্ছা আমাদের একটা কোশ্চেন নিয়ে আসসালামু আলাইকুম if asylum seekers get married here in a citizen girl does they need to go back Bangladesh or they can apply from here please inform me thanks যে কামরুজ্জামান অপু লিখছে so they do not need to go back to Bangladesh if they have a I-94 if they have a visa if they entered ওরা এই দেশে আসলে legally ওরা visa নিয়ে আসলে ওনাদের নাম ওদের you know if they didn't use someone else's passport ওদের নিজের passport এসে আর ওরা I-94 পেলে ওরা এই দেশে করতে পারে adjustment of status আমার একটা কেস last week ওটা immigration court ওরা approve করছে because client I-94 ছিল ওনার asylum করছিল then we transferred the case to adjustment of status but if you are asylum seeker and you entered the border if you enter to the border আপনার border থেকে এসে আর আপনার ভিসা না নিয়ে আসলে ওটা আপনার বাংলাদেশে প্রসেসিং করতে হবে
ধন্যবাদ শফি চৌধুরী। আমাদের জাহিদ করিম ভাই আপনাকে থ্যাঙ্কস জানাইছে। সালাম and good evening শফি ভাই। Thanks a lot for coming and giving your time and like advice. Thank you. So, আমাদের আরেকটা কোশ্চেন আছে এখানে। Me, লিখছে সোনিয়া চৌধুরী। Me and my husband both applied for citizenship. After getting citizenship, when we apply for us passport, do we have to submit BD passport somewhere? I am saying this because our BD passport is gonna expire soon. Should I renew that passport? You do not have to submit your BD passport anywhere. Not to the U.S. government. আপনি US passporter জন্য apply করবেন আর ওই বাংলাদেশ passport আপনি dual citizenship রাখতে পারেন. You can contact the embassy. You just let them know, the Bangladesh embassy, that আপনার US citizenship হয়ে গেছে. But you do not have to submit your Bangladeshi passport. Thank you. আমরা আপনাকে আরেকটা প্রশ্ন করি এই বিষয়ে। যেহেতু আমরা পাবলিক চার্জ নিয়ে কথা বলছিলাম, বিষয়টা আমরা একটু পাস হয়ে গেছে, আবার আমরা ফিরে আসছি ওই বিষয়টা একটু, যে পাবলিক চার্জ কি এখনো বলবৎ আছে নাকি এটা বাতিল হয়ে গেছে? আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে কি, যে আনএমপ্লয়মেন্ট ইদানিং যেটা আমরা সব কম বেশি অনেক অনেক আনএমপ্লয়মেন্ট চার্জ হয়ে মানে ফাইল হয়েছে, যারা আনএমপ্লয়মেন্ট আপনার আওতায় আছেন, এটা কি পাবলিক চার্জের আওতায় পড়বে কিনা আনএমপ্লয়মেন্ট? Unemployment has no effect on public charge. Because unemployment actually insurance. It's a public benefit now. আপনার paycheck থেকে unemployment insurance contribution automatically হয়ে যায়. So it's not a public charge. এটা আপনার অনেক মানুষ আমাকে maybe weekly আমি কল পাই এই কোয়েশ্চেনটা। So আপনারা unemployment নেন, এটা আপনারা contribute করছিলেন, so you should take advantage, you should take it. এটা আপনাকে এফেক্ট করবে না। ধন্যবাদ আপনাকে। তবে এই যে আরেকটা বলছিলাম যে যেটা হচ্ছে একটা বিষয় যেটা বলছিলাম যে মানে আনএমপ্লয়মেন্ট চার্জ কি এখনো বলবৎ আছে কিনা? আনএমপ্লয়মেন্ট চার্জটা কি এখনো ইফেক্টিভ আছে কিনা? যে পাবলিক চার্জ, পাবলিক চার্জ, সরি, পাবলিক চার্জ, public charge is still in effect. It's a Biden administration, they want to get rid of it, but it will take time because public charge law pass হয়েছিল not through executive action, so এটা easily বাইর করা যাবে না. So they're in the process of removing it. এটা এক সপ্তাহ না 2 সপ্তাহ Biden administration ওইটা ওরা রিলিজ করছিল একটা policy memo that they are reviewing the public charge. Our public charge, they're just reviewing it. এখন it will take some time to get rid of it. So right now, aske is February 2021, it's 2020, it is still in effect. ওকে, সো আমরা আবার দু একটা কোশ্চেনে যাই। অনেকে আমাদের কোশ্চেন করছেন। মোহাম্মদ টি আজিজ, I'm an asylum seeker. My final hearing has been changed, like from February 26. Is there February 26 to 15 May? So it's changed. So is there any way to request just to move a little earlier? Yeah, you can try to move it earlier. It's a motion submit korte hobe to the judge. It's a motion আপনার lawyer একটা motion লিখবে, এটা বলে motion to advance. So motion to advance, এটা একটা request, আপনি judge কে request করতেছেন আপনাদের ডেটটা আগাইতে। এটা judge ওই motionটা approve করতে পারে ও deny করতে পারে। So motionের সাথে আপনি evidence দিবেন আর
you can request it. You can try. No problem in trying. Okay. ধন্যবাদ। সোনিয়া চৌধুরী আবার লিখছেন my husband applied. I'm the asylum seeker. Okay. আমাদের আরেকটা কোশ্চেন নিই, সেটা হচ্ছে কি যে এমডি চৌধুরী লিখছেন আমার বন্ধুর বড় ভাই তার ছোট ভাইদের জন্য স্পন্সর সহ সকল কাগজ জমা দিয়েছিলেন, কোভিড এর কারণে বিলম্ব হচ্ছে, কিন্তু আবেদনকারী ভাই মারা গেছেন কোভিডে, এখন তার কি করা উচিত? যদি তাদেরকে ডাকে উত্তর দিলে খুশি হব। So under the law, petitioner mara jale, the petition is abandoned or automatically denied. Unfortunately, a petition to I-130 processing সময় it's automatically denied. আপনার case এটা I-130 approval এর পরে এটা NVC processing সময় আপনি কখন embassy তে যাবেন ওরা জিজ্ঞেস করতে পারে that is petitioner document or petitioner signature লাগতে পারে ওইখানে একটা ফর্ম I-864 এখন ওনার সিগনেচার অলরেডি আপনাদের ফাইলে থাকলে ওরা প্রসেস করতে পারে, আপনার ফ্যামিলি ভিসা পাইতে পারে, বাট ইফ দে রিকোয়েস্ট আ সিগনেচার ফ্রম petitioner এটা ওরা হোল্ড করে রাখতে পারে কেসটা, পটেনশিয়ালি ডিনাই করতে পারে। বাট আবার বলি আপনার ওনার সিগনেচার থাকলে ওই I-864 এ then you should be fine. ধন্যবাদ এমডি চৌধুরী। নিশা আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাদের অনেক সময় দেখা যায় যে ইমিগ্রেশন পেপারস মানুষজন অনেক সময় লুজ করে ফেলে, হারিয়ে ফেলেছে, এই ক্ষেত্রে একজন মানুষ কি করতে পারে যদি হারিয়ে ফেলে? ওরা একটা USCIS একটা ফর্ম আছে, এটা বলে FOIA, FOIA, এটা দিলে ওরা ওনাদের ইমিগ্রেশন পুরো ফাইলটা ওরা বাইর করতে পারে। ইমিগ্রেশন বাইর করে ওরা ওটা একটা CD-ROM এ they will put the file in the CD-ROM আর আপনার বাসাতে মেল করে দিবে। Usually it's free. অনেক বড় ফাইল থাকলে they can charge, but এটা FOIA বলে, FOIA. আচ্ছা, আমাদের একটা কোশ্চেন আছে, রাসেল আনোয়ার উনি আবার একটা কোশ্চেন করছেন যে ইমিগ্রেশন ভিসার ক্ষেত্রে অনেকে বার্থ ভেরিফিকেশনের জন্য এভিডেন্স বা সাপোর্ট ডকুমেন্ট চায়, আবার অনেকে চায় না, সেটা কেন? যে অনেকের জন্য বার্থ ভেরিফিকেশন ওরা চায় কখন ওরা দেখে বার্থ সার্টিফিকেটটা বার্থের অনেকদিন পরে ইস্যু করছে, সো ওরা RFE করে, মানে let's say someone was born 1980 ওদের birth certificate 2004 এটা 20 years after the birth, so ওইটার জন্য ওরা একটু প্রুফ চায় that ওই মানুষটা আসলে 1980 তে জন্ম হয়েছে নাকি। আচ্ছা, সো ওইটা অ্যাফিডেভিট দিতে হয় আর কয়েকটা ডকুমেন্টস দিতে হয়। I mean বাংলাদেশের পলিসি ছিল before 2008 that বার্থের পরে ওরা বার্থ সার্টিফিকেট দিত না, অনলি স্কুল কোন বাচ্চারা স্কুলে যাইতো বয়স 5 বছর হইলে ওই সময় ওরা বার্থ সার্টিফিকেটটা বানাইতো। সো এই US গভর্নমেন্ট ওটা বুঝে না that এই দেশে বার্থ সার্টিফিকেটটা কয়েকদিন পরে ওরা ইস্যু করে। সো অনেক কেস এই in the last year ওরা কন্টেস্ট করে এই বার্থ সার্টিফিকেট or a মানুষের a petitioner beneficiary birthটা আসলে ওই ডেট নাকি ওটা চেক করতে পারে। আচ্ছা, আমরা ঘুরে ফিরে পাবলিক চার্জ নিয়ে একটু বেশি কথা বলি, কারণ এই বিষয়টা এখন মানে খুব চলছে সবার মুখে মুখে। তো পাবলিক চার্জের একটা বিষয় যে কন্ডিশন অফ রিমুভাল, এটার সময় কি আপনার পাবলিক চার্জ বিবেচনা করা হয় কিনা? না,
এটা ইম্প্যাক্ট করে না, পাবলিক চার্জ ওটা কনসিডার করে না। Conditional of removal case or citizenship case or a public charge consider করে না। Only a new green card case or a public charge consider করে, আর ওখানে রিকোয়ারমেন্ট থাকে that একটা public charge form fill out করতে হয়, ওই ফর্মের নাম I-944। ওইটা ওরা চায় সাইন করানো আর ওটা ফিল আউট করা লাগে, আর ওইটার সাথে আপনার ক্রেডিট স্কোর দিতে হয়, আপনার চেকিং অ্যাকাউন্টের কত 6 মাস না 12 মাসের স্টেটমেন্ট দিতে হয়, ক্রেডিট স্কোর, ব্যাংক স্টেটমেন্ট, আর অলসো ট্যাক্স রিটার্ন। ওরা দেখতে চায় পাবলিক চার্জের সময় দ্যাট এই অ্যাপ্লিকেন্ট ফুড স্ট্যাম্প নিবে না, ওয়েলফেয়ারে যাবে না, সো ওরা দেখতে চায় ওই আমার ক্লায়েন্টের ডাজ হি হ্যাভ এনাফ ফান্ডস, ব্যাংকে টাকা আছে নাকি, ক্রেডিট স্কোর ভালো আছে নাকি। বাট 751 রিমুভাল অফ কন্ডিশনস এর সময় ওটা ওরা এখন চেক করে না। আচ্ছা আচ্ছা, গ্রিন কার্ডের কথা যখন আসলো, আমরা গ্রিন কার্ড সম্পর্কে একটু জিজ্ঞাসা করি যে গ্রিন কার্ড ওই যে আপনার কন্ডিশনাল গ্রিন কার্ড একটা বিষয় আমরা জানি যে কন্ডিশনাল গ্রিন কার্ড এটা আসলে কয় বছর পর এটা পার্মানেন্ট হয়? আমরা একটা কল আসছে অ্যাটর্নি শফি চৌধুরী, আমরা কলটা আগে নিয়ে নিই, পরে প্রশ্ন আসছি। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ABCH কে সুন্দর একটা অর্গানাইজেশন করার জন্য। কোশ্চেন ছেলের নামটা ভুল আসছে, অথবা আমরা ভাই আপনার নামটা একটু বলবেন, আপনার নামটা, আপনি কোথা থেকে বলছেন? জি, আমি হাসান, নিউ ইয়র্ক থেকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, লাইক মিডল নেম চলে গেছে লাস্ট নেমে, লাস্ট নেম চলে গেছে মিডল নেমে। হ্যাঁ, সো এখন নামটা কিভাবে আমি চেঞ্জ করব? লাইক देयर इज एनी ফি আমাকে পে করতে হবে, অথবা কি সিভিল করে যেতে হবে, নাকি অনলাইনে আমি কিছু করতে পারবো আমার বাইসেলফে? আপনার এখন আপনি কোন অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লাই করতেছেন? আমি এখনো কিছু করতেছি না, লাইক আমি জাস্ট আইডিয়ার জন্য, লাইক কি করা উচিত এট দিস পয়েন্ট, যেহেতু নামটা ভুল হয়ে গেল, লাইক মিডল নেম লাস্ট নেমে চলে গেছে, লাস্ট নেম মিডল নেমে চলে আসছে, এখন আমার কি করা উচিত? এন্ড হি ইজ অনলি 7 ইয়ার্স ওল্ড। ওকে, সো আপনি এটা কাউন্টি ক্লার্ক অফিস ওরা এটা হ্যান্ডেল করে, কাউন্টি ক্লার্ক, কুইন্স কাউন্টি ক্লার্ক ওরা, আমি অ্যাড্রেসটা বাই করে দেই। আপনি কোন কাউন্টিতে থাকেন? উনি কুইন্স বলছিল মনে হয়। কুইন্স কাউন্টি ক্লার্ক, সিটি ক্লার্কস অফিস, এটা সাতফিন বুলেভার্ড, 88-11 সাতফিন বুলেভার্ডে যে ওরা হ্যান্ডেল করে নাম চেঞ্জ। So এটা also আমি লিংকটা দিতে পারি পরে। এটা $65 ওরা নেয়, $65 to change the name. এটা পিটিশন ফাইল করে আপনারা নাম চেঞ্জ করতে পারেন। উনি জিজ্ঞাসা করছেন যে ওনাকে কি আসলে অ্যাপয়েন্টমেন্ট করে যেতে হবে? To make an appointment to go there, or they accept walk-in? No, I mean before you could walk in, but now you would have to call. It's on Sutphin Boulevard. So, which county are you in? Queens. Yeah, the phone number is 718-262-7180. So I would call them. Yeah, 718-262-7180. That phone number, they handle name changes. I would call them before you go. Thank you so much. You're welcome. থ্যাংক ইউ শফি চৌধুরী, আপনি অনেক ধৈর্য নিয়ে, আপনি সময় নিয়ে আমাদের দর্শকদের প্রশ্নের জবাব দিচ্ছেন। আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিচ্ছেন, আপনাকে আরেকবার ধন্যবাদ দিচ্ছি। তো আমাদের আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে সোনিয়া চৌধুরী আবার লিখছে যে I have another question. My parents are a green card holder
and most of the time they live in BD and come here once in a year to keep the residency. They were supposed to come in June last year, but because of pandemic, they did not. Now, my question is, if they try to come now, is there any possibility they will be denied entry since it's more than 1 year? Yeah, a green card একটা রিকোয়ারমেন্ট আপনার এভরি ইয়ার আসতে হবে। এখন কোভিড এর জন্য অনেক মানুষ 1 ইয়ার আসতে পারে নাই। অনেক রিস্ক ছিল, হেলথ রিস্ক, also অনেক সময় it was just too risky to travel in 2020. So customs, the department in charge is Customs Border Patrol. ওরা অনেক মানুষ 1 year পরে আসতেছে, ওরা ঢুকতে দিচ্ছে। এটা কোভিড এর আগে করতো না, বাট এখন করতে দিচ্ছে। সো নেক্সট টাইম ওরা কখন ঢুকবে ওনাদের জন্য রি-এন্ট্রি পারমিট করা উচিত। সো ওরা জাস্ট ইন কেস ওরা 2 বছরের জন্য বাংলাদেশে থাকতে পারে, এন্ড ওইটা ওয়ারি করতে হবে না, ওদের একটা পারমিট থাকবে, রি-এন্ট্রি পারমিট। So, I mean, our answer, to answer the question, onader ঢোকা problem হবে না, because এটা COVID এর জন্য ওরা exception দিচ্ছে, that even if you come after 1 year, there shouldn't be any problem with entry. And I would bring, I mean, or elderly হবে, or ওনাদের doctor থেকে চিঠি নিলে that ওনাদের বয়স ছিল আর travel করানো অনেক risky ছিল 2020, so they couldn't travel. So ওইটা তৈরি করবেন ডক্টর থেকে একটা চিঠি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমার কাছে একটা প্রশ্ন আসছে যে উনি লিখেছেন যে বিয়ে হয়েছে 1 বছর, বিয়ের পর হাজব্যান্ড, উনি থাকেন বাংলাদেশে, বাংলাদেশে একজন মেসেজ করছে যে বিয়ে হয়েছে 1 বছর, বিয়ের পর আর হাজব্যান্ড ওয়াইফকে আনার জন্য আবেদন করেছেন, তো উনি কতদিন লাগতে পারে ওনার আসার জন্য? উনি কখন ফাইল করছে কেস ফাইল করছে 1 বছর আগে, মানে যখন বিয়ে হয়েছে তখনই 1 মাস পরে এসে ওনার হাজব্যান্ড কেস ফাইল করছে। আচ্ছা, আর উনি বলেন নাই উনি গ্রিন কার্ড হোল্ডার না সিটিজেন, ওটা বলেন নাই? না, উনি ওনার, আচ্ছা এটা লেখা নাই, তো সম্ভবত উনি হচ্ছে যে গ্রিন কার্ড হোল্ডার, সিটিজেন হয় না ওনার হাজব্যান্ড এখন। সিটিজেন ইউজুয়ালি 1 year লাগে। আচ্ছা, কোভিড এর আগে 1 year লাগতো, গ্রিন কার্ড হোল্ডারে আর একটু সময় লাগে, ইউজুয়ালি 2 years এর মতন। 2 years এর মতন। কোভিড এর জন্য এখন ডিলে হতে পারে, অনেক ডিলে হতে পারে। আশা করি উনি ওনার উত্তর পেয়েছেন। আচ্ছা, আমরা এদেশে যে টেম্পোরারি ওয়ার্ক ভিসা পাই যেটা, এটা কতদিন পর্যন্ত এদেশে আপনার থাকা যাবে এবং টেম্পোরারি ওয়ার্ক করা যাবে? আপনার যে কন্ডিশনাল গ্রিন কার্ডের জন্য কোশ্চেনটা হচ্ছে এরকম যে টেম্পোরারি ওয়ার্ক ভিসা আসলে কি, কতদিন এদেশে থাকা যাবে? টেম্পোরারি এখানে অনেক ডিফারেন্ট ওয়ার্ক ভিসা থাকে। H1B থাকলে এটা ইউজুয়ালি 6 years। টেম্পোরারি ভিসা, ওকে, হ্যাঁ 6 years। আর ওইটা H1B এক্সটেনশনও থাকে। অনেক মানুষ almost unlimited time থাকতে পারে H1B, because I-140 ফাইল করলে ওটা পেন্ডিং থাকলে H1B থাকা যায়। তারপরে EB5, ওটা ইউজুয়ালি 2 বছর, একটা কন্ডিশনাল গ্রিন কার্ড দেয় EB5, ওইটা 10 বছর করা যায়, ওটা রিমুভাল অফ কন্ডিশনস এর পরে। আর পেন্ডিং, কখন রিমুভাল অফ কন্ডিশনস অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকে, ওটা ওখানে ওয়ার্ক করা যায় even after the 2 years। So it depends on what type of work visa. H1B থাকলে usually H1B extension করার পরে অনেকদিন থাকা যায়, as long as you are ওই কাজটা থাকলে, ওরা আপনাদেরকে lay off করলে or fire করলে, then you have to leave the country. ওটা it's unfortunate, but ওইটা H1B in that case
as long as you're employed by the company, you are able to stay. আচ্ছা, আমাদের দর্শকদের আরেকটা কোশ্চেন আমরা নিয়ে যে আসসালামু আলাইকুম, উনি লিখছেন রেজাউল করিম, আমি ইউএস সিটিজেন, আমি আমার বাবা মায়ের জন্য অ্যাপ্লাই করতে চাই। আমার 14 বছর 18 বছরের 2 ভাই আছে। বাবা মায়ের সাথে তাদের জন্য অ্যাপ্লাই করা যাবে কিনা, তাদের আসতে কতদিন লাগবে, আর ভাইদের ক্ষেত্রে কতদিন লাগবে, প্লিজ উত্তর দিলে উপকৃত হব। ভাই বোন ইউজুয়ালি লাগে 12 বছর মতন, মিনিমাম 11-12 years. Mother father ওটা 2 to 4 years. ওটা একটা ওয়েবসাইট আছে ভিসা বুলেটিন, ওটা every month ওরা চেঞ্জ করে। ভিসা বুলেটিন আপনার গুগল করলে এটা travel.state.gov, এটা Department of State, or every month ওরা আপডেট করে processing time. So last time আমি যখন চেক করছিলাম for ভাই বোন এটা লাগতেছে at least 12 years. It's a F4 category. So টাইম লাগে, এটা অনেক টাইম লাগে। ধন্যবাদ অ্যাটর্নি শফি চৌধুরী। দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন আমাদের ABCH গ্রুপের লাইভ অনুষ্ঠান। আমাদের সাথে আছেন অ্যাটর্নি শফি চৌধুরী। উনি ওনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। আপনারা এই অনুষ্ঠান যারা দেখছেন তারা আমার অনুরোধ আপনার কাছে যে আপনারা অনুষ্ঠানটা শেয়ার করুন, এবং আপনাদের যারা অনেক বন্ধু বান্ধব আছেন যাদেরকে অনেক ইমিগ্রেশন ল সম্পর্কে অনেক কোশ্চেন আছে, সেগুলো তারা অনুষ্ঠান যারা দেখবে তারা হয়তো এখান থেকে উপকৃত হতে পারেন এবং তারা কোশ্চেন করতে পারেন এবং অনেক কিছু জানতে পারেন। তো অনুষ্ঠানটি আপনারা আপনাদের ফেসবুকে যদি শেয়ার করেন, তাছাড়া আপনারা দেখতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। এটা লাইভ ব্রডকাস্টিং ফ্রম আওয়ার ABCH ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। সো আপনারা যে কোনো একটা থেকে দেখতে পারবেন এবং আপনারা কমেন্ট করুন আপনাদের প্রশ্ন জানা থাকলে। উনি আমাদের সাথে আজকে সন্ধ্যাটায় সময় দিয়েছেন, এই সময়টায় আপনাদের প্রশ্ন উনি জবাব দিচ্ছেন। আপনারা কমেন্ট করে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন অথবা ফোন করতে পারেন 347-337-0278 নাম্বারে। তো আমরা আবার কথায় আসি, অ্যাটর্নি শফি চৌধুরী, আমাদের কাছে আরেকটা কোশ্চেন আছে। সালাম, is the US embassy in BD start processing the immigrant visa? My sister is waiting for the interview. Bangladesh embassy is only processing spousal visas. So ওইটা এখন ভাই বোনদের জন্য, if the petitioner is a brother, it is not, ওইটা এখন প্রসেস করছে না, ওটা মার্চে শুরু করবে। ওকে, ধন্যবাদ। আপনার উনি আরেকটা কোশ্চেন করছেন যে মুশিউর হোসাইন ওনার নাম। অলসো, what is the most updated info regarding the illegal immigration under Biden administration? ইমিগ্রান্ট যারা ইলিগাল ইমিগ্রান্ট আছেন তাদের জন্য বাইডেনের আপনার কোনো নতুন আপডেট আছে কিনা বাইডেন প্রশাসনের পক্ষ থেকে? ওইটা ওই যে when we started the live ওইটা বলেছেন প্রথম দিকে। জি, ওই যে মুশিউর হোসেন, আপনি আমাদের অনুষ্ঠানটা যখন আমরা লাইভ শেষ করব আপনি আবার রিভিউ করে দেখতে পারেন। প্রথম দিকে উনি এই কোশ্চেনের বেশ সময় ধরে অনেক কথাগুলো বলেছেন। আপনি ওইখান থেকে আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আশা করি। ধন্যবাদ আপনাকে কোশ্চেন করার জন্য। আমাদের জাহিদ করিম ভাই আপনার লিখেছেন যে শফি ভাই, লট অফ পিপল ইনবক্স মে পার্সোনালি টু কন্ট্যাক্ট উইথ ইউ, জাস্ট লেট দ্য ভিউয়ার্স নো হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু কন্ট্যাক্ট with you with their cases. The best way to contact is call, and my phone number is 646-543-5839. Also email korte pare with the info@schodrilaw. Messenger dite pare also, but some onik message by so it's a little hard to answer everybody. I mean, try kori with a private message korte pare also. ওটা আমি also check করি, but
best way directly is to call, email, or message me on Facebook privately. আচ্ছা শফিক চৌধুরী, আপনাকে আমি এই প্রসঙ্গে জিজ্ঞেস করি, আমরা কি স্ক্রিনে আপনার ফোন নম্বরটা দেখাইতে পারি? জি। আপনি ফোন নাম্বারটা একটু বলবেন আরেকবার। ওইটা 646 646 543 543 5839. 5839 646 583 sorry 646 543 5839, right? Yes. ওকে, সো আমরা দর্শক আপনাদের সুবিধার্থে আমরা ওনার ফোন নাম্বারটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা লিখে নিতে পারেন, যারা কাগজ কলম থাকলে লিখে নিতে পারেন। আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকলে, কোনো কেস থাকলে আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন, তাহলে হয়তো আপনারা ওনার সাথে আপনারা পরামর্শ করতে পারবেন। Just mention ABCH. আমরা একটু প্রায়োরিটি দিব তাহলে। থ্যাংক ইউ সো মাচ শফিক চৌধুরী। আমরা গর্বিত যে আপনি আমাদের গ্রুপের মেম্বার যারা আছেন তারা যদি আমাদের গ্রুপের নাম মেনশন করেন তাহলে একটু প্রায়োরিটি দিবেন। এটা শুনে খুবই ভালো লাগলো এবং আমরা আসলে খুবই গর্ব ফিল করছি আপনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। জি, আমরা অনেক কল পাই যে সামটাইমস মার্কেটিং কোম্পানি ওরা সেল করতে চায়, or you know, অনেক মার্কেটিং কোম্পানি থেকে কল পাই। সো আপনার ABCH মেনশন করলে then we will take a little priority. ওকে, আমাদের রেজাউল করিম, ওনার কোশ্চেন জবাব দেওয়া হয়েছে, উনি বলেছেন ধন্যবাদ দিয়েছেন এবং সাথে সাথে আমাদের ABCH এর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ, স্পেশাল ধন্যবাদ যে আপনি আমাদের গ্রুপকে মেনশন করলে আপনি প্রায়োরিটি দিবেন। আচ্ছা, আমাদের আপনার নাম্বারটা আমি আরেকবার দেখাই। দর্শক আপনারা যারা দেখছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে শফিক চৌধুরী, অ্যাটর্নি শফিক চৌধুরী, ওনার ফোন নাম্বার। উনি একটা কথা বলেছেন আপনাদের উদ্দেশ্যে যে আপনারা যদি টেক্সট করেন ওনাকে কোনো স্পেসিফিক কোনো কেস নিয়ে এবং আমাদের ABCH কে মেনশন করেন যে আপনি ABCH থেকে আপনি ওনাকে চেনেন বা দেখেছেন, তো তাহলে উনি আপনাদেরকে একটু প্রায়োরিটি দিবেন আপনার কেসটাকে। ধন্যবাদ। তো আমরা আরো কিছু কোশ্চেনে যাই। আচ্ছা, স্পন্সর তো একটা কমন ইস্যু, স্পন্সর করা আপনার ইমিগ্রেশনের ব্যাপারে। স্পন্সর এর আগে অনেক সহজ ছিল, যখন আপনার সহজ ছিল মানে কি, যে একজন মানুষ যখন তার ইনকাম সাফিসিয়েন্ট না, সে তখন আরেকজনের কাছ থেকে স্পন্সর কেনার জন্য বা সরি হায়ার করতে পারতো বা কাউ রিকোয়েস্ট করতে পারতো, যে ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স, যে আমাকে স্পন্সর দিয়ে একটু সহযোগিতা করো। এখন আসলে পাবলিক সার্চটা একটু কড়াকড় হয়ে যাওয়ার কারণে স্পন্সর পাওয়া একটু কঠিন হয়ে যাচ্ছে, তাই না? তো এর কি কোনো বিকল্প আছে? স্পন্সর না স্পন্সর লাগবেই? কো-স্পন্সর লাগবে। ইনকাম রিকোয়ারমেন্ট মিট না করতে পারলে, আপনার একটু লো ইনকাম থাকলে ওর আপনার ফ্যামিলি সাইজ অনেক বড় থাকলে আপনার কো-স্পন্সর লাগবে। কো-স্পন্সর পে স্টব দিতে হবে, ট্যাক্স রিটার্ন আর প্রুফ অফ সিটিজেনশিপ, as well as or permanent resident. এটা গ্রিন কার্ড হোল্ডার co-sponsor করতে পারে। আচ্ছা আচ্ছা। But co-sponsor definitely লাগবে still. আচ্ছা আচ্ছা। শফিক চৌধুরী, আমার নিজের কেসের কথা বলি একটা। আমার ওয়াইফ তার বাবা মায়ের জন্য মানে অ্যাপ্লাই করেছে। তো ওরা আপনার এখন যেটা চাচ্ছে যে প্রুফ অফ ইনকাম, এটা প্রুফ অফ ইনকাম এটা আমাদের সাফিসিয়েন্ট আছে। তো হাউস হোল্ড মেম্বারের যে তথ্য চাচ্ছে, এখানে আমার ফ্যামিলিতে আমেরিকাতে যে কয়জন আমরা আছি এরাই কি আমরা হাউস হোল্ড মেম্বার, নাকি যে দুজনকে অ্যাপ্লাই করা হয়েছে তাদেরকে ইনক্লুড করে আমি লিখবো যে আমরা কতজন হাউস হোল্ড মেম্বার? এটা হাউসহোল্ড মেম্বার আপনার বাসার যে ট্যাক্স রিটার্নে আপনি, আপনার ওয়াইফ, আপনার কত ডিপেন্ডেন্ট, আপনার কত মানুষ দেন, so and you have to include whoever you are sponsoring. আপনি আপনার ভাই, আপনার ভাইয়ের বউ, or ওনাদের মানে যাদের জন্য আমি অ্যাপ্লাই করছি তারাও হাউসহোল্ড মেম্বারের মধ্যে ইনক্লুড করতে হবে। সো সাপোজ আমার ফ্যামিলিতে এখন 5 জন আছে, আমি, আমার ওয়াইফ, আমার বাচ্চা আর বাবা মা, আমরা 5 জন। সো আমার ওয়াইফ অ্যাপ্লিকেশন করছে তার বাবা এবং মায়ের জন্য, তাহলে আমরা হাউসহোল্ড মেম্বার কতজন হলাম? 5 জন না 7 জন? 7 জন। আর 7 জনের ইনকাম রিকোয়ারমেন্ট
আমি এখন দেখতে পারি এটা অনলাইনে ওইটা আপডেট করে এটা I-864P so a family of 7 ওদের ইনকাম লাগবে 49,550 আচ্ছা আর যদি আমি প্রিভিয়াসলি কাউকে কো-স্পন্সর করে থাকি প্রিভিয়াস বছরে বা তার আগে তাহলে কি সেই যাদেরকে আমি যে কয়জনকে স্পন্সর করেছি তারা কি আমার এর মধ্যে ইনক্লুড হয়ে যাবে কিনা আমার এই হাউসহোল্ড মেম্বারের মধ্যে? yes ওটা ওনাদের সিটিজেনশিপের পরে ওরা আপনার হাউসহোল্ডে ইনক্লুডেড হবে কিন্তু যদি ওনারা সিটিজেন না হয়ে থাকেন তা যতদিন সিটিজেন না হচ্ছেন আমি আগে যাদেরকে স্পন্সর করেছি তারা স্টিল ইনক্লুডিং মাই হাউসহোল্ড মেম্বার yes right but এটা under the law embassy ওরকম চেক করে না আমি I realized ওটা ওরা আপনি আগে কাউকে স্পন্সর করছে কিনা ওটা sometimes ধরে না এটা অনেক মানুষ লাকি হয়ে যায় but some people ওরা somehow ওরা বাইট করে that আপনি স্পন্সর করছেন এই 4 জন 4 বছর আগে ওটা ওরা ফাইন্ড আউট করে but sometimes ওরা করে না ওরকম চেক so তো বাই ল যদি তারা চেক করে যে আমি আগে স্পন্সর কাউকে করেছি কিনা তাহলে আমি টোটালি কতজনকে স্পন্সর করছি প্রথম থেকে এই পর্যন্ত সেটা আমার হাউসহোল্ড মেম্বারের মধ্যে যদি তারা সিটিজেন না হয়ে থাকে তাহলে কাউন্ট হয়ে যাবে ওকে তো আমাদের আর একটা কল আছে আমি একটা ফোনটা নিয়ে নিই আপনার উদ্দেশ্যে হ্যালো কে বলছেন নাম বলুন জি আসসালামু আলাইকুম আমার নাম জুয়েল আচ্ছা জুয়েল আপনি প্রশ্ন থাকলে প্রশ্ন করুন জি মিঠু ভাই আমার প্রশ্নটা হচ্ছে শাফি চৌধুরীর কাছে প্রশ্নটি হচ্ছে যে আমি আমার শ্বশুর শাশুড়ির জন্য অ্যাপ্লাই করছি এখন অ্যাপ্লাই করছি গত অক্টোবরে তারা আমাকে সব পেপারস বুঝে পাইছে এইটা আমাকে বলছে এখন কোন আপডেট আর অনলাইনে গেলে পাওয়া যায় না তারা বলে যে ওয়েট করো সো এটা কি ওই যে নতুন রুলস এর মধ্যে পড়ে গেছে নাকি আমরা কোনো পেপারস পাবো ওদের কাছ থেকে ইন্টারভিউর জন্য বা সামথিং লাইক দ্যাট কোনো পেপারস বাকি নাই এটা তারা বলতেছে যে এভরিথিং ইজ ডান এখন আমি গত বছর তো ট্যাক্স ফাইল দিছি এখন কি আমার আবার ট্যাক্স ফাইল দিতে হবে কিনা এটা যদি একটু শাফি চৌধুরী একটু ক্লিয়ার করে তাহলে আমাদের জন্য খুব উপকার হয় আমার মনে হয় এরকম অনেক সেম কেস অনেকের পরিবারের আছে যে পেপার জমা দিতে বাট কোনো রিপ্লাই পাচ্ছে না তাদের কাছ থেকে একটু মিঠু ভাই যদি আপনি একটু কাইন্ডলি শাফি চৌধুরী হিসাবে মাধ্যমে আমাদেরকে জি মিঠু ভাই থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম জি আমি টিভিতে আছি আপনারা বলেন আনসারটা আমরা ওখান থেকে শুনবো আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আপনি নিশ্চয়ই শুনেছেন প্রশ্নটা ওই যে মার্চের পরে ওরা এমবাসিটা আসলে বন্ধ করে দিছে আর প্রসেসিংটা টেম্পোরারিলি halted অনেক কেসে the only case ওরা প্রসেস করতেছে is a spouse of US citizen spouse and children of US citizen এখন petitioner spouse না হইলে ওইটা এখন ওরা প্রসেস করবে না until after March 2021 কোভিড এগুলো সব করোনার জন্য উনি বলছে ডকুমেন্টস আবার তৈরি করতে হবে নাকি পুলিশ সার্টিফিকেট ডেফিনেটলি তৈরি করতে হবে আবার দ্যাট ইজ ডেফিনেট আপনি অলরেডি পুলিশ সার্টিফিকেট করলে আপনার আবার করতে হবে দ্যাট হ্যাজ টু বি কারেন্ট ইন্টারভিউর আগে এটা it can't be older than 30 days so পুলিশ সার্টিফিকেটটা আবার করতে হবে আর মেডিকেল আপনারা করলে আবার করতে হবে ট্যাক্স রিটার্ন এটা করতে হবে না বাট ওইটা আপনি মেসেজ পাবেন আপনার এনভি ওই যে সিয়াক ওরা বলে ওই যে siac.gov ওখানে মেসেজ ওরা দিবে ওদের লাগলে ওইটা ওরা জানাবে এখন ওইটা মনে হয় লাগতে পারে বাট এটা এখন বলা যাবে না এখন প্রসেস করছে না এটা মার্চের পরে ওরা আসলে শুরু করবে প্রসেসিং আচ্ছা আচ্ছা জল ভাই আপনি নিশ্চয়ই আপনার কোশ্চেনের উত্তরটা পেয়েছেন তো আমরা আবার আলোচনায় আসি একটু ভিন্ন বিষয়ে আলোচনা করি ভিন্ন বিষয়ে একটা প্রশ্ন রয়েছে আপনার কাছে যে এখন তো বাংলাদেশে মানুষের আপনি বাংলাদেশ সম্পর্কে কেমন জানেন আমি জানি না তবে বাংলাদেশের মানুষের কিন্তু এক শ্রেণীর মানুষের অনেক অনেক টাকা হয়েছে অনেক অনেক পয়সার মালিক সবাই সো
যারা অনেক টাকার মানুষ অনেকেই আবার এই বিভিন্নভাবে খোঁজ খবর নেয় যে ইনভেস্টর ভিসা কেমনে করে পাইতে হয়, আমেরিকাতে ইনভেস্ট করে আমরা আমেরিকায় সেটেল হতে চাই। তো ইনভেস্টর ভিসাটা আসলে কি? এটা কন্ডিশন কি? হ্যাঁ, আমাদের ল অফিসে আমরা করি ইনভেস্টর ভিসা। এটা কয়েকটা প্রোগ্রাম থাকে। E2 একটা আছে, E2 ভিসা। E2 ভিসা ওইটা একটা কোম্পানি আপনারা ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করে আপনার ট্যাক্স আইডি রেজিস্টার করতে হবে। ট্যাক্স আইডি পরে আপনার ইনকর্পোরেট করতে হবে, ইদার কর্পোরেশন, LLC। ওইটার পরে আপনি এখানে ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন, চেস ব্যাংক, TD ব্যাংক। আর ওই কর্পোরেশন নামে আপনারা ওই কর্পোরেশন নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন, আপনার নামে খুলবেন না। আচ্ছা, লাইক আমি শাফি চৌধুরী, ওই ব্যাংক অ্যাকাউন্টের শাফি চৌধুরী নাম আসবে না, or Tariqul Islam. It has to be, it can be Tariqul Islam Incorporated. ওই কোম্পানিটা খুলে আপনি ইনভেস্ট করবেন, আপনারা ওখানে ডিপোজিট করবেন, আর আপনারা বিজনেস প্ল্যান ক্রিয়েট করবেন। ওটা CPA হায়ার করতে হবে, একটা ভালো বিজনেস প্ল্যান, and maybe lease লাগবে। So you have to show এটা genuine company, আর এখানে আপনারা ভালো করে ইনভেস্ট করছেন, আর বিজনেস প্ল্যান আছেন, আর আপনাদের কোম্পানিটা প্রফিটেবল হবে। So usually minimum investment 100,000 লাগে, 150,000। So ওইটা E2 ভিসা দিয়ে আপনি ওয়ার্ক পারমিট পাবেন, আর সোশ্যাল সিকিউরিটি কার্ড পাবেন, আর আপনার ছেলে মেয়ে also work permit, social security, or স্কুলে যেতে পারবে legally। But green card এর ওখানে like option নাই। গ্রিন কার্ডের অপশনটা ওইটা বলে EB5 ভিসা। ওইটা ইনভেস্ট করতে হয় $900,000 into company। আর ওইটা হইলে আপনারা গ্রিন কার্ড পাবেন 2 বছরের জন্য। 2 বছরের পরে ওরা চেক করবে এই বিজনেসটা ব্যাংক্রাপসি হয়েছে নাকি, এই বিজনেসটা is it profitable, আপনাদের এমপ্লয়ি আছে নাকি। ওইটা ওরা চেক করলে সব ঠিক থাকলে দেন ওরা 10 বছর গ্রিন কার্ড দিবে, আর আপনার সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে পারবেন। বাট এটা 900,000 মিনিমাম ইনভেস্টমেন্ট। আচ্ছা আচ্ছা, 900,000। আচ্ছা, যা আমার একটা কল আসছে। হ্যালো, বলেন, আপনার নাম বলেন। হ্যালো, জি, আমার নাম নিয়াজ। ও, নিয়াজ মোহাম্মদ বিকু ভাই। হ্যাঁ, আমি মিঠু বলছি, তরিকুল ইসলাম মিঠু। আচ্ছা, আপনি অ্যাটর্নি শফি চৌধুরীর কাছে আপনার কোশ্চেন আছে, তাই তো? আচ্ছা, আপনি কোশ্চেন করেন, উনি শুনছেন। আর আপনি টিভি সাউন্ডটা কমাই দেন ভাইয়া, টিভি সাউন্ডটা কমাই দেন। আপনার টিভি সাউন্ডটা, ডাবলিং আর সাউন্ডটা কমাই দেন, তারপরে আপনি কথা বলেন। আপনি স্পিকারটা বন্ধ করে দেন, কানে নিয়ে কথা বলেন। এখন কি শোনা যায় ঠিক মতো? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, কথা বলেন। আচ্ছা, শফি সাহেবের কাছে আমার প্রশ্ন। শফি সাহেবের কাছে আমার প্রশ্নটা হইতেছে, হ্যাঁ, প্রশ্ন করেন, আপনি প্রশ্ন করেন বিকু ভাই। কারণ হচ্ছে সেটা হলো আমার জানা মতে এই দেশে অনেক অ্যাটর্নি আছে যারা তাদের কমিউনিটি লোক সহ বাইরের অনেক লোকের জন্য তারা ফ্রি কনসালটেন্সি করে। মানে প্রথম সাক্ষাৎকার নিতে গেলে কোনো পয়সা উকিলরা চার্জ করে না, এরকম অনেক উকিল এই দেশে আছে। শুধু বাংলাদেশি, ইন্ডিয়ান বা না, অনেক আমেরিকান লয়ারও আছে যারা প্রথমে সাক্ষাৎকার নিতে গেলে পয়সা নেন না। যেটা আমি যতটুকু জানি, আমি নিজে প্রমাণ, শফি সাহেব এটা করেন না। যদি শফি সাহেবের কাছে
ওনার কোনো কেস দেওয়া হয়, উনি যদি কেস নেয় তাহলে সেইখান থেকে কনসালটেন্সি বাবদ যে $150 প্রথমে নেওয়া হয়, নেওয়ার পরে সেটা যদি ওনাকে কেস দেওয়া হয় তাহলে সেই $150 প্রশ্নটা হবে এরকম ওনার কমিউনিটির স্বার্থে আছে কিনা। আমি জানি যখনই ফ্রি করবে তখন হয়তো শত শত লোক যে ওনাকে হ্যাঁ, এটা প্রবলেম তো অবশ্যই। হ্যাঁ, না সেটা ঠিক আছে। ফ্রি পাইলে মানুষ তো একদম সবাই যে যেতে পারে। প্রতিদিন একজন বা দুইজনের যদি একটা কনসালটেন্সি করে ফ্রি, তারা কেস দিল বা না দিল, আমার ধারণা কমিউনিটির জন্য একটু হেল্পফুল হয়। এই ব্যাপারটা শফি সাহেব একটু যদি চিন্তা করতে পারেন। এট দ্য সেম টাইম আমি এটাও বুঝি দ্যাটস হিজ বিজনেস অলসো। সো এই ব্যাপারটা শুনতে চাই। সো আমি কনসালটেশন ফি চার্জ করি, usually চার্জ করি, sometimes আমি চার্জ করি না। পার্সোনাল ইনজুরি কেসে আমি চার্জ করি না, পার্সোনাল ইনজুরি কেস আমি ফ্রি করি। আর ইমিগ্রেশন কেস আমি আগে ফ্রি করতাম, বাট ইউজুয়ালি এখন দিনে আমরা 5টা থেকে 10টা কনসালটেশন করি এভরি ডে। ওটা ফ্রি করলে ওটা আমার এটা ফিজিবল হইতো না, জাস্ট আমার মনে হয় যে নিয়াজ মাহমুদ ভিখু, আপনি ব্যাপারটা বুঝছেন যে আসলে বিজনেস পলিসি, সবারই পার্সোনাল বিজনেস পলিসি আছে। আর আপনি যেটা বলছেন যে ফ্রি কনসালটেশন যদি কেউ শুরু করে তাহলে এটা আসলে আমরা বাঙালি কমিউনিটি, আমাদের একটা ইয়ে আছে যে আমরা যেখানে ফ্রি পাই একটু সবাই অনেক ভিড় হয়, অনেক মানুষ ইয়ে হয় যে সবাই সেখানে, তো ওনার ব্যস্ততার মধ্যে হয়তো এত সময় উনি পাবেন না। তারপরেও উনি ভবিষ্যতে হয়তোবা যদি একদম কোনো মানুষ, সবাই তো আমরা এখানে ইনকাম করি, সবাই আমাদের টাকা আছে, মানে আমাদের সার্ভাইভ করছি আমেরিকাতে এসে। সো আমরা কেন একজনকে তার সময় নিব, তাকে কেন আমরা ইয়ে দিব না। তবে যদি কেউ এরকম হয় যে আসলে সে একদম মানে তার জব নাই, কোনো কিছু নাই, সে খুব বিপদে মধ্যে আছে, এবং সে কনভিন্স করতে পারে শফি চৌধুরীকে যে আমি আসলে আমার এই কনসালটেশনের জন্য পয়সা দেওয়ার মতো পয়সাও নাই, উনি হয়তো সেটা বিবেচনা করবেন। আমি জি, আর অলসো আমি নন প্রফিট আমার সেক্রেটারিকে আমি বলে দেই, ক্লায়েন্ট কল করলে আর আসলে লো ইনকাম, ওনাদেরকে আমি কয়েকটা নাম্বার আছে ওনার কাছে আছে, লিগাল এইড ওরা ফ্রি করে, আর কুইন্স লিগাল এইড, কুইন্স লিগাল ডিফেন্ডার, একটা গ্রুপ আছে নাইল্যাগ, অনেক ভালো লয়ার, ওরা ফ্রি পুরো কেসটা ফ্রি করবে। ওরা আপনাদের ট্যাক্স রিটার্ন দেখে ওরা পুরো ফ্রি কেসটা করে দিবে। ওরা ওখানে ওদের স্টাফে আমার ল স্কুল, আমার কয়েকটা কলিগ ল স্কুল আমরা গেছিলাম, ওরা ওখানে কাজ করে, অনেক ভালো লয়ার, আর ওনাদের নাম্বার আমার কাছে আছে, তো আমি সামটাইমস দিয়ে দেই কনসালটেশন। সো অনেক লয়ার ফ্রি করে, বাট nothing in America is free, nothing is free. ওরা কখন ফ্রি করে, ওরা আপনার ওনাদের অফিসে যাবেন, মেবি ওয়েট করবেন 1-2 ঘন্টা, আর কখন ওরা ডাকবে আপনাকে, মেবি ওরা 5-10 মিনিট দিবে আপনাকে, আর আপনাকে কিছু হেল্প আসলে ইনফরমেশন দিবে না আসলে। তবে এই যে নিয়াজ মাহমুদ ভিখু ভাই, আজকে শফি চৌধুরী আমাদের কাছে অলরেডি 1 ঘন্টা সময় দিয়ে দিয়েছেন। এই ব্যস্ত সময়টা, সন্ধ্যার সময়টা মানে ল অফিসগুলো বিজি থাকে, তো এই সময়টায় উনি সময় করে আমাদের কমিউনিটির জন্য দিচ্ছেন, এই যে 1 ঘন্টা ওনার জন্য, এটা আমাদের কমিউনিটির জন্য কিন্তু এটা হেল্প করছেন উনি, এবং এটা ফ্রি অফ কস্ট, উনি আমাদেরকে কোনো পয়সা চার্জ করেন নাই, এবং এটা আমরা কৃতজ্ঞ ওনার কাছে এটা এই ব্যাপারে। তো ধন্যবাদ। আমাদের শহীদুল ইসলাম ভাই, we explained Mr. Shafi Chaudhary, so we'll explain Mr. Shafi Chaudhary. So the basic thing is one that has to create a new company to be able to get investor visa plus SSN and work permit. The prospective investor cannot invest money in a company that already exists, right? Yeah, you can actually.
আপনি ইনভেস্ট করতে পারেন, ইনভেস্ট ইন এক্সিস্টিং কোম্পানি, বাট আপনার you have to change the operating agreement. LLC, or if it's a corporation, ওখানে operating agreement থাকে, ওরা বলে এই corporation-এ Tariqul Islam is the owner. So you have to amend the operating agreement. Or bolte hobe Tariqul Islam, Mitu, and Shafi Chaudhry are the owners, or they're 50% share each. So you have to be at least a 50% owner in the corporation. So actually invest korte paren in existing company. You have to show, that you're owner, co-owner. আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা একটু ভিন্ন বিষয়ে যাই, যে পলিটিক্যাল অ্যাসাইলাম একটা কোশ্চেন ছিল। তো এই যে পলিটিক্যাল অ্যাসাইলাম করতে হলে আসলে কি কি প্রুফ করতে হয়? কারা এই অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করতে পারে? I mean, political asylum, New York, fortunately, or on a grant করে কোর্টে, asylum officer অনেক few case ওরা approve করে। আচ্ছা, অনেক এভিডেন্স দিতে হয়, অনেক এভিডেন্স, উইটনেস টেস্টিমনি দিতে হয়, আপনার হিউম্যান রাইটস রিপোর্ট দিতে হয়, আর অলসো আপনার স্টেটমেন্ট দিতে হয়, পলিটিক্যাল অ্যাসাইলি ওদের একটা স্টেটমেন্ট দিতে হয়। আপনি বিএনপি করলে বিএনপি সেক্রেটারি থেকে একটা চিঠি লাগে, মেম্বারশিপ লেটার, দ্যাট শাফি চৌধুরী এই সময় উনি মেম্বার ছিল, and এটা উনার পজিশন ছিল বিএনপিতে, ফর এক্সাম্পল। সো একটা মেম্বারশিপ লেটার লাগে। অনেক আমার ক্লায়েন্ট ইন্ডিয়ান, ওরা ওরা কংগ্রেস পার্টি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে ওরা মেম্বার, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে ওরা কার্ড বানায়, ছাপায়। সো ওই আইডি কার্ড দিতে পারেন। আপনার প্রুভ করতে হবে আপনি বিএনপি করছেন, নিউজ ক্লিপিং থাকলে ছবি দিতে পারেন, আপনি মিটিং এ গেছিলেন, আপনি র্যালি করছিলেন। প্রুফ ছাড়া হয় না, প্রুফ থাকতে হয়, অনেক প্রুফ থাকতে হয়। আমাদের কেস ইউজুয়ালি আমরা 200 থেকে 400 পেজ বড় প্যাকেজ দিয়ে দেই জাজকে। আচ্ছা, তো আপনার কাছে আমি অনুষ্ঠান আমরা শেষের দিকে আসছি, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আপনি বা আপনার ল অফিস আপনার কি কি বিষয়ে আপনার কেস গুলো করেন, যেরকম ইমিগ্রেশন, অ্যাক্সিডেন্ট, আর কি কি বিষয় আছে? মোস্টলি ইমিগ্রেশন আর অ্যাক্সিডেন্ট কেস। আচ্ছা, আমরা কার ইন্স্যুরেন্স কোম্পানির সাথে নেগোশিয়েট করি সেটেলমেন্টের জন্য। সেটেলমেন্ট না হলে আমরা ল স্যুট ফাইল করি সুপ্রিম কোর্টে। সো আমরা অলসো লিটিগেশন করি। লিটিগেশন মানে আপনি কন্ট্রাক্ট, অনেক কন্ট্রাক্টর কেস আমরা করি, মানে আপনার কন্ট্রাক্টরকে হায়ার করছেন আপনার বাসা রেনোভেট করতে, আর কন্ট্রাক্টর 2 সপ্তাহ পরে আর ওর আসে না বাসায়, or they breach the contract. So আমরা sometimes contractor কে sue করি, or sometimes আমাদের client contractor হয়, we represent the contractor. So অনেক business dispute থাকে, or partnerদের সাথে dispute থাকে। আমরা represent করছি restaurants, so any lawsuit আমরা করি, but mostly immigration, personal injury, আর বিজনেস ল বলতে পারেন, মানে ডিসপিউট। এটা আমরা কুইন্স কাউন্টি সুপ্রিম কোর্ট কেস করি। তো আপনার ল ফার্মে মানে আমাদের বাঙালি কমিউনিটির কেস কেমন আসছে এই মুহূর্তে আপনার মনে হয়? মানে বাঙালিরা কেমন আপনার কাছে আসে? বাঙালি অনেক আসে। I mean, আমাদের ক্লায়েন্টেল মিক্সড, অনেক ইন্ডিয়ানও আসে, পাঞ্জাবি আসে, গুজরাটিরা আসে, মিক্সড। Also আরবি ক্লায়েন্ট আছে, আমেরিকান ক্লায়েন্ট আছে, but mostly in Bangladeshi, because আমাদের অফিস কুইন্স বুলেভার্ডে, হিউ গার্ডেন্স। সো জামাইকা থেকে কাছে জ্যাকসন। আপনার অফিসের অ্যাড্রেসটা, ফুল অ্যাড্রেসটা যদি একটু বলতেন। এটা 118-21 কুইন্স বুলেভার্ড। এটা ইউনিয়ন টার্নপাইক আর কুইন্স বুলেভার্ডে ওই যে ইন্টারসেকশনে, কোর্টের পাশে। আচ্ছা আচ্ছা। সো দর্শক যারা দেখছেন, আপনারা নিশ্চয়ই
ওনার কাছ থেকে অফিসের অ্যাড্রেসটা শুনছেন। আমরা আশা করব যে আপনারা আমাদের গ্রুপের রেফারেন্স দিয়ে যদি ওনার কাছে যান, তো উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের গ্রুপের কথা বলে, এবিসিএস এর কথা বলে আপনাকে একটু কম চার্জ করবে, উনি রেসপেক্ট করবেন। সো আপনারা সুযোগটা নিতে পারেন। আমাদের আরেকটা কোশ্চেন আছে, মুবাশশির হোসেন, I was called a couple of times to talk about immigration with Mr. Shofi Chaudhary, but nobody picked up. Please let me know how can I contact with him. She's trying to call you, but she cannot contact you. So email করতে পারেন না আপনি, ইমেল করলে তো আপনি ইমেলটা নজরে আসবে আপনার। ইমেল আর ওয়েবসাইটে যে ওখানে মেসেজ বক্স থাকে, আমরা স্যাটারডে সানডে ইউজুয়ালি বন্ধ রাখি। কল পাইলে সামটাইমস এটা আমরা মিস করি। আমরা মানডে উই ট্রাই টু কল ব্যাক এভরিবডি, বাট আপনি কল করতে পারেন, ওই নম্বরে টেক্সট করতে পারেন। অলসো টেক্সট গুলো আমরা দেখি। আমাদের ভিকু ভাই জিজ্ঞেস করছেন যে, এটা প্রশ্ন জিজ্ঞেস করেন, ডু ইউ ডু ল্যান্ডলর্ড টেনেন্ট কেস? ল্যান্ডলর্ড টেনেন্ট কেস করতাম। এখন আমি ওই যে আমাদের ল অফিসে আমরা 6 জন বসি, 6 জন লয়ার। এখন আমি করি ইউজুয়ালি পার্সোনাল কেস, আমার for my own case or my father's case, family member, আমি এখন মোস্টলি ওদের জন্য করি। আমি না পারলে আমাদের একই অফিসে যে 1118-21 কুইন্স বুলেভার্ড, ওখানে একটা ভদ্রলোক এহসানুল হাবিব, উনি he's expert, he's the best landlord tenant lawyer in New York in my opinion. আর ওনার নাম্বারটা আমি বলতে পারি ভিকু ভাইকে, এহসানুল হাবিব, and you can mention him my name. Owner number 718-208-4686 or the 718-208-4686. Uni Bangladeshi lawyer. Our mentor moton. He's I learned a lot from him as well. আচ্ছা, আমি স্ক্রিনে আরেকবার দেখালাম শফি চৌধুরীর ফোন নাম্বার। দর্শক যারা এখনো আপনারা ফোন নাম্বারটা লিখে নেন নাই, লিখে নিতে পারেন 646-543-5839। তো আমরা আজকে অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনেক কিছু জানলাম, অনেক কিছু আপনাদের অনেক সময় দিলেন আপনি আমাদের সাথে। আমরা আসলে কৃতজ্ঞ আপনার কাছে, এবং বাঙালি কমিউনিটি আমরা আপনাকে পেয়েছি, আপনার কাছ থেকে সময় পেলাম। তো আজকে আমরা প্রায় 1 ঘন্টার উপরে, 1 ঘন্টা 7 মিনিট 8 মিনিট কথা বলছি। তো অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে আসছি। আপনার কাছে আমার জাস্ট আরেকটা বিষয় জানার, যদি আমরা অনেক প্রশ্ন করলাম, কিন্তু আপনি ফ্রিকুয়েন্টলি কোনো কোশ্চেন আপনার ইনবক্সে পান, এরকম কোনো কোশ্চেন আমরা এড়িয়ে গেছি কিনা যেটা আপনি কমিউনিটিকে আপনি জানানো দরকার বলে মনে করেন, এরকম কোনো কোশ্চেন আপনার থাকলে সেটা আপনি নিজে আপনি উত্তর দিতে পারেন এবং কোশ্চেনটা উল্লেখ করে। মনে হয় সব কভার হয়েছে। সামটাইমস আমি কল পাই যে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন, আচ্ছা, যে পাবলিক চার্জ নিয়ে কোয়েশ্চেন, আর ট্রাফিক টিকিট। Traffic ticket usually under $500 হইলে এটা মেনশন usually New York City field office ওরা দেখে না। If it's $500 over penalty, ওইটা মেনশন করতে হয়। আচ্ছা, তো ধন্যবাদ শফি চৌধুরী, অ্যাটর্নি শফি চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সাথে সময় দিয়েছেন, আজকে সন্ধ্যাটা একটা মূল্যবান সময় আপনি আমাদেরকে দিলেন। এবং দর্শক যারা আজকে অনুষ্ঠান দেখলেন এবং আপনারা যারা পরবর্তীতে দেখবেন, আপনাদের অনুরোধ, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অন্তত কমেন্টেও লিখতে পারেন, পরবর্তীতে উনি সময় পাইলে কমেন্টে উত্তর দিতে পারেন। আরেকটা ব্যাপার যে আপনারা এই অনুষ্ঠানটা আপনারা শেয়ার করতে পারেন, তাহলে আপনাদের যারা এখনো দেখে নাই, আজকে মিস করেছে, তারা দেখতে পারবে। আপনারা আপনাদের ফেসবুক পেজে শেয়ার করবেন এবং আমাদের গ্রুপের সাথে থাকবেন, এবিসিএইচ গ্রুপের সাথে, এবং দোয়া করবেন আমাদের জন্য, দোয়া করবেন শফি চৌধুরীর জন্য, এবং আমরাও আপনাদের সবার জন্য দোয়া করি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে আগামীকাল। আরেকটা কথা বলে, আগামীকাল আমাদের আরেকটা লাইভ অনুষ্ঠান আছে এসিএস আপার সাথে, ওনার অনুষ্ঠানটা আপনারা দেখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।